এই স্বৈরাচার শাসক গোষ্ঠী যেটা করতেছে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে। তাসরিফ খান, জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খানকে পরাজিত শক্তি হাসিনা সরকার কিভাবে আয়ত্ত করার ঘৃণ্য চক্রান্ত ছক এঁকেছিল, এটা তার ফেসবুকে তিনি শেয়ার করেছেন। যে ভিডিওটা দেখার পরে আপনার শরীরের রোম হয়তো দাঁড়িয়ে যেতে পারে, শরীরের রক্ত হিম হয়ে যেতে পারে। কিভাবে বিগত পরাজিত ফ্যাসিস্ট সরকার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং শিল্পীদেরকে আয়ত্ত করার চক্রান্ত এঁকে আরো ক্ষমতার মসনদে পাকাপোক্তভাবে থাকার চেষ্টা করেছিল, এই ভিডিওটা সেটা তার প্রমাণ। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন, জাতির সামনে জানান দিয়ে দেন আসলে তারা কতটা নিম্ন মন মানসিকতা লালন করত। তাসরিফ খান তার ফেসবুকে লেখেন, কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক। 23 জুলাই রাত 1টার কথা বলছি। একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বলল, তাসরিফ তোর বাসার নিচে নাও, চা খাইতে আসতেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। 5 জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা, কবিতা লিখতে থাকা এবং রাজার রাজ্যে সবাই গোলাম গানটা ফেসবুকে চলতে থাকায় সরকারি গোন্ডা বাহিনীর থ্রেটে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম। ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথাই বিশ্বাস করে আমি তখন বাসার সামনে আসি ওনার সাথে দেখা করতে। গাড়ি থেকে 6-7 জনের মতো নেমে আসে। ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে একটু সাইডে নিয়ে আস্তে করে বুঝিয়ে বলে, সাথে যারা আছে তারা একটা এজেন্সির লোক এবং আইন প্রয়োগ সংস্থার বাহিনীর কয়েকজনও এখানে আছে। আমি তখন ওনার কাছে জানতে চাইলাম যে ওনারা কেন এসেছেন, কি চাচ্ছেন মূলত। উনি তখন বোঝায় বলে, সরকারি একটা কাজ আছে, এই সরকার আরো 6 থেকে 7 বছর ক্ষমতায় থাকবে, আমরা ঠিক মতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এই কথা বলে উনি আবার আমাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেই 6-7 জনের মধ্যে একজন আমাকে বলে, তাসরিফ তোমাকে আমরা চিনি, আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিতেছি, ছোট্ট একটা ভিডিও করতে হবে। এই ভিডিওটা আমাদের কালকের মধ্যে লাগবে, পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবে এবং তারপর তুমি আপলোড করবা। সেই ইনফ্লুয়েন্সার তাদের সাথে সুর মিলে আমাকে বলে, দেখো তাসরিফ, পিএম এর চোখে পড়ার এটাই সুবর্ণ সুযোগ, ভিডিওটা ভালো করে কর, সরকার যতদিন আছে সুবিধা পাবে। কথা শেষ করার আগেই উনি পকেট থেকে 1 লক্ষ টাকার 3টা বান্ডেল, মোট 3 লক্ষ টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা সামান্য ছোট্ট একটা গিফট, টাকা যত চাস তত দেওয়া হবে, ভিডিওটা সুন্দর কইরা কর। ঠিক এই সময় আমার ফোনে আমার ব্র্যান্ডের শান্তর নাম্বার থেকে একটা কল আসে। ফোন রিসিভ করতেই শান্ত আমাকে কাঁদতে কাঁদতে বলে, তাসরিফ 5-6 জন পুলিশ এবং সিভিল ড্রেসের কয়েকজন মিলে আমাকে রুল দিয়ে সারা শরীর মারছে। শান্তর কথা শুনে আমার হাত পা এরকম কাঁপতে থাকে। আমি বোঝার চেষ্টা করি, এই মায়ের খাওয়াটা কি আমাকে এদিকে রাজি করানোর জন্য ভয় দেখানো, নাকি কেবলমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা। শান্তর লাইন কেটে যায়। আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় দেওয়া তাদেরকে বলি, ভাই এইমাত্র কয়েকজন মিলে আমার ভাই, আমার ব্যান্ডের ড্রামার শান্তকে প্রচুর মারছে। ওরা জাস্ট আমাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে দেশের যে অবস্থা, এটা এখন কিছু করা যাবে না, ওরে বলো বাসায় চলে যাইতে। আমার তখন মাথায় আসে, এখন যদি আমি ওদেরকে টাকা ফেরাই দেই অথবা কাজ করতে অস্বীকৃতি জানাই, তবে তারা আমাকে চাইলেই গাড়িতে তুলে নিয়ে গিয়ে ভিডিও করে জোরপূর্বক আপলোড করাতে পারে। আমি তাই মাথা ঠান্ডা করে ওদেরকে বলি, ঠিক আছে, আমি দেখতেছি কি করতে পারি, কালকের মধ্যে জানাচ্ছি। ওরা আমাকে তখনও এরকম থ্রেট দিয়ে বলে, ভাই জানাচ্ছির সুযোগ নেই, সিচুয়েশন তো বুঝে নই, ভিডিও কালকেই লাগবে। সাথে ওই ইনফ্লুয়েন্সারও আমাকে বলে, তাসরিফ ভিডিওটা তো পিএম দেখবে, সো বুঝা শুইনা সুন্দর কইরা করিস। ওদের সাথে কথা শেষ করে আমি বাসায় ফেরত যাই। বাসায় সবাইকে সব সিচুয়েশন জানিয়ে আমি আমার ম্যানেজার আইমান সাবিতকে ফোন দিয়ে বলি, আইমান আমি বাসা ছেড়ে দিচ্ছি, এই ঘটনা ঘটেছে, আমি তোকে নাম্বার দিচ্ছি, তুই ওই এজেন্সিকে আমার বাসা থেকে 3 লক্ষ টাকা নিয়ে ওদেরকে দিয়ে দিবি কালকেই। আমি আপাতত বাসা ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমি বাসায় থাকলে ওরা আমাকে তুলে নিয়ে যাবে। ওই সময় আমার মনের অবস্থা আমি জানি, আমার বাসার অবস্থা, ডায়াবেটিসের রোগে আমার আম্মুর অবস্থা, আব্বুর টেনশন, গুম হয়ে যাওয়ার চিন্তা এবং দেশের সাথে বেইমানি করতে ওরা আমাকে বাধ্য করতে চাচ্ছে, সবকিছুই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সাথে বারবার আমার কানে বাজছে শান্তর ওই কান্না ভরা আর্তনাদ। কষ্টের ব্যাপার কি জানেন, এই ঘটনা ঘন্টাখানেক আগে শান্ত আমাকে ফোন দিয়ে বলছিল, খান আমার বাসায় আম্মা নাই, এদিকে কারফিউ চলছে, দুপুরবেলা খাওয়া হয় নাই, একটা দোকানও খোলা নাই, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, কি করব। আমি শান্তকে বলছিলাম, এক বড় ভাই ফোন দিছে, আমার বাসার সামনে যাওয়া লাগতেছে, তো তুমি আমার বাসায় চলে আসো, 2 ভাই একসাথে খাবো। ছেলেটা চাইছিল আমার বাসায় এসে ভাত খাইতে, অথচ তাকে রাস্তায় বেদরক মার খাইতে হলো। মার খাওয়ার পরে ফোন কলে আমাকে এটাও বলছিল যে, খান সবাই আমার একসাথে রোল দিয়ে মারতেছিল, আর একজন বন্দুক তাক করে চিল্লায় বলছিল, চুপচাপ মায়ের খা, অমুকের পোলা নাইলে গুলি কইরা মাইরা ফালামো, লাশ খুঁজে পাবে না তোর পরিবার। শান্ত এই কথাটা বলতে বলতে কাঁদতেছিল। আমাকে ছাত্র বইলা বইলা ওরা মারছে আর বারবার বলতেছিল যে, এই অমুকের পোলা ছাত্র, ওরে মার। ওই রাতে আমি বাসা থেকে পালিয়ে যাই।
আমি জানি কয়েকটা পোস্ট, কবিতা লেখা আর রাজ্যের রাজা সবাই গোলাম এর মতো কিছু গান করা ছাড়া দেশের জন্য তেমন কিছুই করতে পারি নাই। আমি জানি আমি আবু সাঈদের মতো পথে যে বুক পেতে দিতে পারি নাই, হয়তোবা এতটুকু সাহস আমার তখন হয় নাই। তবে আল্লাহ জানেন আর আমি জানি, আমি টাকার কাছে বিক্রি হই নাই আর দেশের সাথে বেইমানি করি নাই।